শান্তি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান। মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে মহেশখালী। 2024 সালেই কার্যক্রম শুরু। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটেই ঢোকা যাবে চট্টগ্রাম বন্দরে। বাঁচবে সময়, কমবে অনিয়ম, দিতে হবে না বাড়তি টাকাও। এবং 1.5 বছর পর বিদেশিদের জন্য খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার। নভেম্বর থেকে ব্রিটেন সহ বিভিন্ন দেশের 2 ডোজ টিকা গ্রহণকারীরা যেতে পারবেন ভ্রমণে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শান্তি ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি বজায় রেখে এই দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তর চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি গাছের চারা রোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করার পর কথা বলেন প্রধানমন্ত্রী। একই দিন টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে সরকার প্রধান বলেন, গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এর আগে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, পৃথিবী বাঁচাতে বিশ্ব নেতাদের আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ব্যস্ত সময় শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ চত্বরে পৌঁছান তিনি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এখন শান্তির প্রতীক হয়ে স্থাপিত হলো খোদ জাতিসংঘ সদর দপ্তরের মূল চত্বরে। সেখানকার উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ বা উন্মুক্ত বসার জায়গা উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী দূত। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও আদর্শের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জন্য। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষরোপণ করা হলো, যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। তিনি জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেই দেশের উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি, একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। রুদ্ধদ্বার এই বৈঠকে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ুর ক্ষতির সম্মুখীন হয়েও বাংলাদেশ এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক। পরে টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 2030 সাল নাগাদ এই লক্ষ্য পূরণে জাতিসংঘ ও বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। Our SDG journey builds on this success. No single country can achieve this agenda alone. There are many poor countries, they cannot buy vaccines, so it should make available to them. সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেসের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সাকির সাথে। সাকি। নাবিলা সোহার, আপনাকে ধন্যবাদ। আমার পেছনে যে হোটেলটি, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল এবং এই যে আবাসস্থল নিউ ইয়র্ক লোটে প্যালেস, তার সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এই রাস্তাটি আটকে দিয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ এবং সিক্রেট সার্ভিস এর সদস্যরাও আজকে নিউ ইয়র্কে আছেন, যেহেতু নিউ ইয়র্কে কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি উপস্থিত হয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি যে সাদা পোশাকের পুলিশরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ফায়ার ব্রিগেড, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্টের নিরাপত্তা বেষ্টনীতে এই মুহূর্তে রয়েছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন। কারণ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখন যারা এই ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তো সেজন্য নিউ ইয়র্ক সিটিতে কড়া নিরাপত্তা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিকেলের পর সেই নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার হয়েছে। কারণ 5:30টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি, এবং তারপরে তিনি সেখান থেকে সরাসরি জাতিসংঘ সদর দপ্তরে আসেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সোহার, আপনি জানেন যে এই যে রাত, সেই রাতটি পেরোলেই যে দিন, সেই দিনের সকালেই জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের যে মূল পর্ব বিতর্ক, সেই বিতর্ক অনুষ্ঠানের শুরু হবে। এই বিতর্ক পর্বেই আসলে দেশের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা বক্তব্য রাখেন এবং সেখানে উদ্বোধনী অনুষ্ঠানেই যে আবদুল্লাহ শহীদ মালদ্বীপের তিনি সভাপতিত্ব করবেন, তার সভাপতিত্বে বিতর্ক পর্ব শুরু হবে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি শুরুর দিকেই বক্তব্য রাখবেন এবং এই অনুষ্ঠানে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও বক্তব্য রাখার কথা আছে। এবং আমরা নিশ্চিত হয়েছি এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দ্বিতীয় দিনের মতো তিনি জাতিসংঘে যাবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই সাধারণ পরিষদের বিতর্ক পর্বেই 24শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই এখানে ভাষণ দেবেন এবং তার ভাষণটি হবে বাংলায়। এবং আজকে কিন্তু তিনি ব্যস্ততম কর্মসূচি পালন করেছেন। আজকে তার প্রথম দিন অতিবাহিত হয়েছে কর্মসূচির। গতকালকে রোববার তিনি নিউ ইয়র্কে সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছেন, তারপরে তার কর্মসূচি শুরু হয়েছে। আজকে কয়েকটি কর্মসূচি ছিল। তার প্রথম কর্মসূচিটি হচ্ছে জলবায়ু শীর্ষক একটি বৈঠক। এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এই দুজন বাংলাদেশের এখানে ছিলেন। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে তিনি জলবায়ু ইস্যুতে বলেছেন যে বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে বৈশ্বিক জলবায়ু ইস্যুর সবচেয়ে ক্ষতিকারক দেশ। অর্থাৎ এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্ব, সেই বিশ্বকে এগিয়ে আসতে হবে এবং এই বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে এবং বাংলাদেশ তার নিজেদের মতো করে এই জলবায়ুর ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপরে চমৎকার একটি অনুষ্ঠান ছিল জাতিসংঘের সদর দপ্তরের ভেতরে। জাতিসংঘের যে পেছনের অংশটি, যেখানে গত 2 বছর আগে জাতিসংঘে যখন এসেছেন প্রধানমন্ত্রী, তখন সেই নদীর পাড়ে মনোরম পরিবেশে প্রধানমন্ত্রীকে আমরা হাঁটতে দেখেছি। সেই মনোরম পরিবেশে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেই জাতিসংঘের চত্বরে কিন্তু একটি বেঞ্চ উৎসর্গ করা হয়েছে। সেই বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি জাতিসংঘের চত্বরে একটি গাছের চারা রোপণ করেছেন। তার আগে তিনি যে শান্তিরক্ষা মিশনে, সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠায় যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আছে, আপনি জানেন সোহার যে সেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবসময় শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম থাকে। সেই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারপরে তিনি কথা বলেছেন, সরকারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি সেই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি আভাস তিনি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশেও কিন্তু শান্তিপূর্ণ উপায়ে তিনি বাংলাদেশের উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। সেই কথাটি তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন। তারপরে বিকেলবেলায় টেকসই উন্নয়ন বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি বক্তব্য রাখেন। এখন তিনি অবস্থান করছেন এই যে আমার পেছনে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক লোটে প্যালেস হোটেল, সেই হোটেলেই তিনি অবস্থান করছেন এবং
আগামীকালকে সকালে এই হোটেল থেকেই তিনি জাতিসংঘে যাবেন এবং জাতিসংঘের যে ৭৬তম সাধারণ অধিবেশনের যে বিতর্ক পর্ব শুরু হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে তার বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে তার বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তার মধ্যে ডেনমার্কের রাষ্ট্র এবং সরকার প্রধান রয়েছেন এবং তার পাশাপাশি বিকেলবেলায় এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়ী মহল আছে সেই ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ যে বিনিয়োগের জন্য এখন নিরাপদ একটি জায়গা সেটি তিনি নিজে এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলবেন, তাদেরকে নিশ্চিত করবেন। এই ছিল আমার কাছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের ৭৬তম অধিবেশন উপলক্ষে যে কর্মসূচি চলেছে তার সর্বশেষ তথ্য। নাবিলা সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সামনে থেকে লোটে প্যালেসের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার 2 আপিল শুনানি করতে আগ্রহ নেই তার আইনজীবীদের, তাই প্রায় 3 বছর আগে ধরে রাখা কোর্টে ফেলে রাখা হয়েছে আপিল। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন আদালতে গিয়ে লাভ হবে না। অ্যাটর্নি জেনারেল ও দুদক আইনজীবী বলছেন বেগম জিয়ার আইনজীবীরা উদ্যোগ না নিলে আইনগতভাবে তাদের কিছুই করার নাই। আফজাল হোসেনের রিপোর্ট। স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করলেও 3 বছর ধরে কোর্টের বাইরে বেগম জিয়া। এমনকি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে বিএনপি নেত্রীর আবেদন পড়ে আছে 3 বছর ধরে। বরং এসব আপিল শুনানির উদ্যোগের চেয়ে রাজনৈতিকভাবে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি ও আইনজীবীরা। মুক্তির মেয়াদ বাড়ানোর সবশেষ আবেদনের বিষয়ে সরকারও জানিয়েছেন স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে। এখন কি করবেন আইনজীবীরা? জানান আইনগতভাবে তাদের আর কিছুই করার নেই, কেননা অতীত অভিজ্ঞতা সুখকর নয়। একের পর এক চেষ্টা করেছি, আপনার মাসের পর মাস হাইকোর্টে গিয়েছি, আপিল বিভাগে গিয়েছি, পিজি হসপিটাল থেকে সার্টিফিকেট এনে দেখিয়েছি, তারপরেও তো কোনো কাজ হচ্ছে না। দুদক আইনজীবী বলছেন আদালত ছাড়া কোনোদিনই স্থায়ী মুক্তি মিলবে না বেগম জিয়ার। অ্যাটর্নি জেনারেল জানান খালাসের আবেদন শুনানির উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। হাইকোর্ট বিভাগে ওনাদের মামলাটা নিষ্পত্তি হয়েছে, আদালত ওনাদের ট্রায়াল করে শাস্তিটা বহাল রাখছেন ও একটা ক্ষেত্রে বৃদ্ধি করেছেন। ওনাকে এটা শুনানি করার জন্য দরখাস্ত করতে হবে, তারিখ নির্ধারণের জন্য ওনাকে যেতে হবে। স্থায়ী মুক্তি এটা কখনো সম্ভব না একমাত্র আদালত ছাড়া। যে যত বড়ই হোক আদালতে আসতেই হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার। এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন জেল খেটেছেন তিনি। গত বছরের 25শে মার্চ পরিবারের আবেদনে সাময়িক মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। 4 দফায় তার মুক্তির মেয়াদ 2 বছর বাড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনের মামলায় আলাদা 2 ধারায় 15 বছর করে দেয়া হয়েছে সাজা। একসঙ্গে সাজা কার্যকর হওয়ায় মালেককে জেল খাটতে হবে 15 বছর। নামে বেনামে শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আলোচিত ড্রাইভার আব্দুল মালেককে সোমবার আদালতে তোলা হয় র্যাবের করা অস্ত্র মামলায়। এদিন ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণা করেন। মামলার 13 সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে আদালত অবৈধ পিস্তল রাখার দায়ে 15 বছর ও ম্যাগজিন সহ গুলি রাখার দায়ে 15 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দেন মালেককে। 2টি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথেই চলবে। আমরা এর মোটেও সন্তুষ্ট না, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। গত বছরের 20 সেপ্টেম্বর তুরাগের বাসায় অভিযান চালিয়ে মালিকের বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও জাল টাকা উদ্ধার করে র্যাব।
সামান্য বেতনের কর্মচারী হয়েও দুর্নীতি আর অনিয়ম করে সম্পদের পাহাড় করার অভিযোগে মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও বিচারাধীন। ড্রাইভার মালেকের রাজধানীর তুরাগের দক্ষিণ বামনপাড়ার 6 কাঠা জায়গার ওপর 7 তলা 2টি আবাসিক ভবনের 24টি ফ্ল্যাট, তার পাশেই 12 কাঠার প্লট, দক্ষিণ কামারপাড়ায় 15 কাঠার ডেইরি ফার্ম আর হাতিরপুলে 4.5 কাঠার ওপর নির্মাণাধীন 10 তলা ভবনের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে রিজেন্ট কাণ্ডে অর্থ আত্মসাৎ মামলায় প্রথমে বাদ দেওয়া হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে আসামি করা হচ্ছে। তদন্তের সম্পৃক্ততা পাওয়ায় আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে দেয়া তদন্ত প্রতিবেদন অনুমোদন দিয়েছে দুদক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত বছরের 6 জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করার পর প্রশ্ন ওঠে লাইসেন্সের মেয়াদ না থাকার পরও রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর কি করে হলো। আর তাতেই সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি। সেখানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার গণমাধ্যমের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎদাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তিও চান স্বাস্থ্যের সাবেক ডিজি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও চিকিৎসা বাবদ 3 কোটি 34 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বাদ দেওয়া হয় আলোচিত স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের নাম। আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হাসপাতাল পরিচালক আমিনুল হাসান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম সহ 5 জনকে। মামলার তদন্তে করোনাকালীন দুর্নীতির সঙ্গে আবুল কালাম আজাদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। 1 বছর পর অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ সহ অন্য 5 জনের সঙ্গে স্বাস্থ্যের সাবেক ডিজিকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় কমিশন। ওনার বিরুদ্ধে অভিযোগ রিজেন্ট হসপিটাল দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। গাজীপুরে অনলাইন সেবার নামে ই-কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফের প্রতারণা। লোভনীয় অফারে দিয়ে 50,000 গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও। কাশিমপুর থানায় মামলা। একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বাংলাদেশের। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। পরিকল্পনা অনুযায়ী 2024 সালে অপারেশনাল কার্যক্রম শুরু হবে বন্দরের। এর মাধ্যমে দেশে পণ্য পরিবহনের ব্যয় যেমন সাশ্রয় হবে, তেমনি ব্যবসা বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে পুরো মহেশখালী এলাকা। কক্সবাজার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানছেন দেবাশিস রায়। শত বছর ধরে দেশের ব্যবসায়িক গতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রাণ হিসেবে কাজ করছে সমুদ্র পথের বাণিজ্য। প্রথাগতভাবে বাংলাদেশে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কার কলম্বো বা সিঙ্গাপুরের বন্দর থেকে লাইটার করে নিয়ে আসতে হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে। কিছু জাহাজ ভেড়ে মংলাতেও। তবে সেসবের আকার ছোট হওয়ায় বাড়তি পরিবহন ব্যয়সহ অপচয় হয় অন্তত 2 সপ্তাহ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য তৈরি হয়েছে এই সমুদ্র বন্দর, যার গভীরতা 18.5 মিটার। 250 মিটার প্রশস্ত 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের এই বন্দরটি ক্রমান্বয়ে রূপ নেবে গভীর সমুদ্র বন্দরে। এরই মধ্যে ভারী যন্ত্রাংশ নিয়ে এখানে সরাসরি মাদার ভেসেল ভিড়েছে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে। ভবিষ্যতে এখানে একটা কোল্ড টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল্ড টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছতে পারবো। এতে কিন্তু লং টার্মে গিয়ে আমরা কস্ট মিনিমাইজ করতে পারবো। জাপানের কারিগরি ও জাইকার আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2 ধাপে শেষ হবে এর নির্মাণ কাজ। প্রথম ধাপে 300 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস এবং 460 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হবে। আমাদের টাইমলাইন হচ্ছে 2024 সালের মধ্যে অপারেশন আমরা শুরু করব। অর্থ সেভ হবে এবং আমরা লাভবানও হব। এটি চালু হলে নিজেদের সুবিধা তো বটেই, পার্শ্ববর্তী দেশগুলোরও পণ্য খালাসে বাড়তি রাজস্ব পাবে বাংলাদেশ। আমাদের রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত,
নেপাল, ভুটান এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। সরকারের আশা 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই গভীর সমুদ্র বন্দর চালু হলে হংকং বা সিঙ্গাপুরের মতো পরিকল্পিত নগরে পরিণত হবে পুরো মহেশখালীর দ্বীপাঞ্চল। বঙ্গোপসাগরের এই মহেশখালী চ্যানেলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে গিয়ে এখানে স্থাপন করা হয়েছে নিজস্ব জেটি, আর পরবর্তীতে এই জেটিগুলো সম্প্রসারণ ঘটিয়েই এখানে স্থাপিত হবে গভীর সমুদ্র বন্দর। বিদ্যুতের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতার দিক থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, মহেশখালী, কক্সবাজার। অনিয়ম দুর্নীতি রোধের পাশাপাশি সময় বাঁচাতে চট্টগ্রাম বন্দরে ব্যক্তি ও যানবাহন প্রবেশে আধুনিক পদ্ধতি চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা গেটে অপেক্ষা করতে হবে না। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটেই ঢোকা যাবে বন্দরের ভেতরে। বাড়তি কোথাও টাকাও দিতে হবে না গেটগুলোতে। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের প্রতিটি গেটের সামনে যানবাহনের জটলা প্রতিদিনের বিষয়। পণ্য ডেলিভারি নিতে গেটগুলিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যানবাহনগুলোকে। একইভাবে বন্দরের অভ্যন্তরে ঢুকতে সিএন্ডএফ এজেন্টের জেটি সরকার কর্মচারী সহ সবাইকে পড়তে হয় চরম ভোগান্তিতে। সে সাথে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযুক্ত রয়েছে। তাই সময় বাঁচানোর পাশাপাশি বন্দরের প্রবেশে স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। গেটে এসে দাঁড়ায় থাকলে তো যানজট হয়, অনেক শত শত দেখলে আপনার ট্রাক দাঁড়িয়ে আছে। তো সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা এনশিওর করার জন্য আমরা এখন ডিজিটাল সিস্টেম করে দিয়েছি। পণ্য পরিবহন ছাড়াও নানা কাজে প্রতিদিন করে 15,000-এর বেশি ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, পিকআপ এবং মোটরসাইকেল ঢুকে বন্দরের ভেতরে। এসব যানবাহনের 25,000 চালক হেল্পারের পাশাপাশি আরও 10,000-এর বেশি সিএন্ডএফ এজেন্ট, জেটি সরকার কর্মচারী এবং বন্দর সংশ্লিষ্ট মানুষকে বন্দরে ঢুকতে হয়। নানা প্রক্রিয়া সম্পন্ন করে ইয়ার্ড কিংবা জেটিতে ঢুকতে গেলে কর্মঘণ্টা পেরিয়ে যায়। ড্রাইভার আসার সাথে সাথে আমার স্লিপটা নিয়ে ঢুকে গেছে। আমার এখানে প্রায় 2-3 মিনিটের মধ্যে আমার কাজ সম্পূর্ণ, গাড়িও ভিতরে ঢুকে গেছে। এই পদ্ধতিতে যে কোনো সিএন্ডএফ এজেন্ট কর্মচারী মালামাল ছাড় করাতে বন্দরে ঢোকার আগেই তার কাঙ্ক্ষিত কন্টেনারের অবস্থান সহজেই জানতে পারবে। এছাড়া গেটের জট এড়াতে পুরো দিনকে 3টি সময়ে স্লটে ভাগ করা হয়েছে। আবেদিত যানবাহনকে তার জন্য নির্ধারিত সময়ে বন্দরে ঢুকতে হবে। ডিরেক্টলি অনলাইন যেয়ে তাদের তথ্য দিয়ে পেমেন্টটা করতে পারছে। সেই পেমেন্টটা করার পরে একটা অটোমেটেড একটা রিসিট বের হবে উইথ এ কিউআর কোড। সেই কিউআর কোডটা যখন গেটে নিয়ে আসে তখন ওই অথেন্টিসিটা ইমিডিয়েটলি ভেরিফাই করা যায়। গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযোগও রয়েছে। ম্যানুয়াল সিস্টেমে গেট পাসের জন্য চট্টগ্রাম বন্দরের 3 নম্বর গেটে যে যানজট সৃষ্টি হয় তা পেরিয়ে যায় বারেক বিল্ডিং হয়ে আগ্রাবাদ। একইভাবে বন্দরের সবগুলো গেটে সৃষ্টি হয় অসহনীয় যানজট। আশা করা হচ্ছে এই অটোমেশন গেট পাসের ফলে আর এই যানজট সৃষ্টি হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে সব ধরনের যানবাহন এবং ব্যক্তি প্রবেশ করতে পারবে বন্দরের অভ্যন্তরে। বন্দরের 4 নম্বর গেট থেকে কমল দে, সময় সংবাদ। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী 3 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরার মধ্য দিয়ে তৃতীয় দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বাদীপক্ষের আইনজীবী 3 প্রত্যক্ষদর্শী ঘটনার হুবহু উপস্থাপন করেছে বলে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবীর দাবি, কথিত ঘটনার জন্য সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিচ্ছে এবং তা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আজ 10ম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় প্রথম দফায় 3 দিন, দ্বিতীয় দফায় 4 দিন ও তৃতীয় দফায় সোমবার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সকাল 9:30টায় কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আনা হয় আদালতে। এরপর 10টায় প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে তৃতীয় দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 7ম সাক্ষী আব্দুল হামিদের জেরা শেষে আরেক প্রত্যক্ষদর্শী 8ম সাক্ষী ফিরোজ আহমেদের জবানবন্দি গ্রহণ করা হয়। তার জবানবন্দিও আব্দুল হামিদের অনুরূপ হওয়ায় আসামিদের আইনজীবীরা জেরা করেননি। একইভাবে 9ম সাক্ষী শওকত আলীর জবানবন্দিও একই হওয়ায় আসামিদের আইনজীবীরা জেরা করেননি। এরপর আদালত থেকে বের হয়ে বাদীপক্ষের আইনজীবী 3 প্রত্যক্ষদর্শী
ঘটনার হুবহু উপস্থাপন করেছে বলে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবী বললেন, কথিত ঘটনার জন্য সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিচ্ছে, তা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। একই ধরনের আইউইটনেস প্রত্যক্ষদর্শী সাক্ষী সবাই একইভাবে দেখেছে। লিয়াকত গুলি করেছে, পরে প্রদীপ এসে বুকে লাথি মেরেছে, গলায় চাপিয়ে ধরেছে। আসামি পক্ষে জেরার মাধ্যমে সব সাক্ষীদের ক্রেডিবিলিটি এবং কথিত ঘটনার জন্য যে তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এটা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আব্দুল হামিদ ঘটনাস্থলের খাবার বিক্রেতা, ফিরোজ আহমেদ দিনমজুর ও শওকত আলী ইজিবাইক চালক। ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রত্যক্ষদর্শী সাক্ষী তারা যেটা দেখেছেন, সরাসরি উপস্থিত থেকে যে ঘটনাটা তারা সেদিন দেখেছিলেন, সেই ঘটনাটা তারা পুরো তার সামনে জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দির আলোকে আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। মামলার মোট ৮৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে ৯ জনের, বাকি রয়েছে আরও ৭৪ জন সাক্ষী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রফতানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথেই উধাও। সারা দেশে রয়েছে চুরি চক্রের বিশাল সিন্ডিকেট। কোটি কোটি টাকার মালিক সিলেটি সাইট সহ ৭ জনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে নানা তথ্য। গত কয়েক বছরে চক্রটি ৫,০০০-এরও বেশি চুরির কথা স্বীকার করেছে। পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থাকার কথা চট্টগ্রাম বন্দরে, কিন্তু চোর চক্রের খপ্পরে পড়ে এখন গোয়েন্দা হেফাজতে। চুরি হওয়া ৪,৭০০ পিস গার্মেন্টস পণ্য ও ২টি কাভার্ড ভ্যান সহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রপ্তানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থেকে কয়েক ধাপে চুরি করে চক্রটি। পণ্য বোঝাই পরিবহন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চক্রটি সুকৌশলে কাভার্ড ভ্যানটি তাদের নিজস্ব গোডাউন নিয়ে যায়। পরে ভ্যান থেকে কার্টন খুলে কিছু পণ্য সরিয়ে ফেলে। কখনো কখনো মহাসড়কের নির্জন কোনো স্থানেই চুরি করা হয় পণ্য। গেল কয়েক বছরে এই চক্র ৪ থেকে ৫,০০০-এরও বেশি চুরির কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। বাংলাদেশ একটি লিডিং কান্ট্রি গার্মেন্টস সামগ্রী বিদেশে দেওয়ার জন্য, এটাকে ঘিরেই এই চোর চক্র যে চুরিগুলি করছে, এই ব্যাপারে আমরা খুব সচেষ্ট। শাহেদ ওরফে সিলেটি সাইদ, সারা দেশে তার রয়েছে বিশাল চোরাই সিন্ডিকেট। চুরির টাকায় দেশে এবং দেশের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সাইদ। তার নামে দেশের বিভিন্ন থানায় মামলা আছে ২৪টি। সিলেটি সাইদ এমনই একজন এই জগতের চোর যে তার নেতৃত্বে অনেক জায়গায় এই গ্রামের সামগ্রী চুরি হয়। পারিবারিকভাবে আমরা দেখেছি, এটা আমরা আরো দিতে যাবো বিষয়গুলি নিয়ে। মাস দুয়েক আগে ঢাকা চট্টগ্রাম সড়কে চুরি ঠেকাতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে বিজিএমইএ, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নদীপথে বালতিতে করে বোমা নিয়ে মুন্সিগঞ্জের চিতুলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট করা ৬৯ ভরি স্বর্ণালংকার, ব্যবহৃত স্পিডবোট ও অস্ত্র। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। গত বুধবার রাত ২:৩০টায় নদীপথে এসে সদর উপজেলার চিতুলিয়া বাজারের ২টি স্বর্ণের দোকানে হামলা করে প্রায় ২০ জনের একটি ডাকাত দল। নিখিল বণিক এবং মনুনাক স্বর্ণ শিল্পালয় থেকে লুট করা হয় প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫,০০০ টাকা ও ৪টি মোবাইল ফোন। আমাদের একটাই দাবি, আমাদের সব জিনিসপত্র যেমন আমরা পেতে পারি। এদেরও যেন একটা শাস্তি হয় আর আমাদের যেন কোনো ক্ষতি না হয়। ঘটনার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের ধরতে মাঠে নামে পুলিশ। ৫ দিনের মধ্যে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ৭ জনকে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও লং ডাকাতি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় লুট হওয়া স্বর্ণের এক ক্রেতাকেও। স্বাভাবিকভাবে তারা সংঘবদ্ধভাবে কিন্তু এই যে আশপাশের জেলাগুলোতেও তারা ডাকাতি ঘটনা ঘটিয়ে থাকে। এই একটা বড় চক্র যেহেতু আটক হলো, আশা করি যে এই পথে অপরাধের মাত্রা কমে আসবে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট, লুট হওয়া ৬৯ ভরি স্বর্ণালংকার, অস্ত্র ও গুলি এবং ১৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভোরের সময় আরও থাকছে
সিরাজগঞ্জে 2 মাসে 17টি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে বাসিন্দারা, মালামাল লুট করে সটকে পড়ে মুহূর্তে নিয়মিত অভিযানের দাবি পুলিশের। মুন্সিগঞ্জে জমে উঠেছে হাটলক্ষ্মীগঞ্জের কলার হাট। ভরা মৌসুমেও দেশি সাগর কলা বিক্রি হচ্ছে প্রতি হালি 30 টাকায়। এতে খুশি ব্যাপারী ও ব্যবসায়ীরা। তবে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন নদীপথে আসা ব্যাপারীরা। বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। সাগর, সবরি, চাপা, কবরি ও নেপালি সহ নানা জাতের কলায় ভরে উঠেছে মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ কলার হাট। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও নৌপথে আসে এই কলা। সরাসরি বাগান থেকে সরবরাহ করায় এখানে মেলে কেমিক্যাল মুক্ত কলা, তাই পাইকারদের কাছে হাটটির কদরও বেশি। ভরা মৌসুমেও পাইকারি দরে প্রতি হালি দেশি সাগর কলা বিক্রি হচ্ছে 30 টাকা পর্যন্ত। আগে ছিল 100 টাকা নৌকা পিছে দিত, এখন ছড়া পিছে নেয় 3 টাকা করে। আমার এখানে পাইকার আসে ভালো, বেচা কিনেও ভালো করি, এই কলা এখানে ভালো। এই আড়তে নদী পথে কলা ওঠানামা বেশ সহজ, খরচও কম, তবে বাড়তি টোলের কারণে বিপাকে বিক্রেতারা। প্রতি ছড়ায় 3 টাকা করে নেয়, পয়সাটা অনেক বেশি হয়ে যায়। লেবারে মনে করেন যে উঠায় আইন না, মনে হয় হেরা নেয় 3 টাকা, 6 টাকা এখানে দিত হয়। পুষ্টির চাহিদা মেটাতে কলার চাষ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন এই রামপাল কলাটাকে আবার পুনর্জাগরিত করার জন্য। আমরা এবং রিসার্চ পাশাপাশি অবস্থান করেও রামপালের কলাটাকে আবার নতুন করে সম্প্রসারিত করার জন্য চেষ্টা করতেছি। জেলায় কলার আবাদ হয়েছে এবার 48 হেক্টর জমিতে। ধলেশ্বরী তীরের এই 15টি আড়তে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কলার ধুম বেচা কিনা চলে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জে শতাব্দীর প্রাচীন মীর কাদিম মাছের আড়তে ভোর থেকে শুরু হয় বেচাকেনা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। উজ্জ্বল, সোহার, এই যে মাঠে যে একরকম একটা মেলা বসেছে মাছের, এই মেলাতে কিন্তু স্থানীয় মাছ ছাড়াও উপকূলীয় বিভিন্ন রকমের মাছে সয়লাভ হয়ে গেছে। আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে এখানে যে এই স্থানীয়ভাবে যে চাষ করা যেসব মাছ আপনি দেখছেন, যে পাঙ্গাস মাছ একদম তাজা এখানে নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু মাত্র 100 টাকা থেকে 115 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং এই মাছগুলো কিন্তু এখানেই চাষ করা হয়েছে এবং আশপাশে যে খাল বিলেও নানা রকম যে মাছ, এখানে কই, শিং, সেই সব মাছও কিন্তু আমরা লক্ষ্য করছি। আবার ইলিশও কিন্তু প্রচুর এখানে উঠেছে এবং এই ইলিশগুলো কিন্তু এসেছে এই উপকূলীয় এলাকা থেকে। এখানকার পদ্মার ইলিশ কিন্তু এই হাটটিতে নেই। এই ধলেশ্বরী তীরে এই হাটে আশেপাশে যে খাল বিল, নদী নালা, সেখানকার প্রচুর মাছের সমারোহ। এবং আমরা দেখছি এই পাশেই কিন্তু আছে এখানকার রুই মাছ, যে তাজা রুই, সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 270 টাকা পর্যন্ত কেজি দরে। এবং এখানে যেই উপকূলীয় ইলিশ পাওয়া যাচ্ছে, সেই ইলিশের দাম কিন্তু 600 টাকা কেজি থেকে 1200 টাকা কেজি পর্যন্ত। এবং এখানে যে এই আড়তদাররা বলছেন যে এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে এবং খোলা আকাশের নিচে এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভিজে ভিজে কেনাবেচা চলতেছে। আবার কেউ বড় বড় ছাতা বসিয়ে দিয়েছে। কিন্তু এই যে প্রায় 100 বছরের প্রাচীন যে হাট, সেই হাটে কিন্তু যে আপনার নিচে কর্দমাক্ত অবস্থা হয়ে যায় এই বৃষ্টিতে। এবং প্রতিদিনই কিন্তু এখানে এই বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, সবকালে কিন্তু প্রতিদিন ভোরবেলা এরকম আজানের পরপরই কিন্তু এই হাট বসতে শুরু করে। বিভিন্ন অঞ্চলের যে জেলে রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু মাছ নিয়ে এখানে পসরা সাজায় এবং এই পসরা কিন্তু স্থানীয়ভাবে যারা মাছ চাষ করেন তারাও মাছ নিয়ে আসেন। এবং এখানে এই মাছ কিনতে কিন্তু নানা অঞ্চল, এই মুন্সিগঞ্জের বাইরেও কিন্তু নারায়ণগঞ্জ এবং আশেপাশে নানা অঞ্চল থেকে ক্রেতা
বিক্রেতাদের যে পদচারণা সেটা মুখর হয়ে ওঠে এবং এই যে মাছের হাট সেটি কিন্তু এই অঞ্চলের সর্ববৃহৎ মাছের হাট হিসাবে পরিচিত এবং এখানকার প্রতিটি যে হাট বাজার রয়েছে সেখানে যে সকালবেলা বাজার বসে সেই বাজারের অধিকাংশ যে মাছ বিক্রেতা তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যান এবং অনেক শৌখিন ক্রেতা এখানে আসেন এবং বিভিন্ন পার্বণের জন্য মাছ কিন্তু এখানে চলে আসেন, কিন্তু এখানে অপেক্ষাকৃত পাইকারি কম দামে তারা মাছ কিনতে পারেন এবং নানা রকমের মাছ থাকবার কারণে সেই মাছ থেকে কিন্তু তারা বেছে নিতে পারেন এবং এইখানে যে মাছের বৈচিত্র্যতা আছে সেটি কিন্তু অন্য হাটে সাধারণত নেই এবং সে কারণেই এই মাছের হাটটি কদর অনেক বেশি এবং এখানে পাশেই কিন্তু এই যে একেবারে ধলেশ্বরী নদী আপনি যদি দেখাতে পারি আমরা একদম ধলেশ্বরী নদীর লাগ ঘেঁষা এটি এবং পাশেই কিন্তু মীরকাদিম বন্দর এবং এই যে মীরকাদিম বন্দরে যে টার্মিনাল রয়েছে সেটি কিন্তু এখন নাব্য সংকটের কারণে এই ভরা বর্ষা যখন ছিল তখনও কিন্তু নাব্য সংকট ছিল, সেই নাব্য সংকটের কারণে এখানে কিন্তু দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ভিড়তে পারে না, সেই কারণে ভোলা সহ উপকূলীয় বিভিন্ন জেলা থেকে যে মাছগুলো লঞ্চে করে এসে এখানে এই আড়তে আসে সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এইখানে এই যে লঞ্চের ঘাট আছে সেই পন্টুনটি কিন্তু আগে কাঠপট্টি ঘাট হিসাবে পরিচিত ছিল, সেখানে কিন্তু নদীর গভীরতা ছিল, কিন্তু এটিকে সরিয়ে এখানে নিয়ে আসার পরে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই নাব্য সংকট দূর না হবার কারণে কিন্তু তাদের যে নৌপথে মাছ যেগুলো আসে সেই মাছগুলো কিন্তু এখানে হাটে যথাযথভাবে পৌঁছাতে পারে না এবং সড়কপথ নৌপথেই কিন্তু এখানে মাছ আসছে এবং আপনাকে যদি এই হাটের যে এখানকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই প্রাচীন যে হাটটি রয়েছে সেই হাটের যে এই ব্যাপ্তি সেটি ব্যাপক আকারে প্রসারিত হলেও কিন্তু এখানকার যে হাটের যে সুযোগ সুবিধা সেই ব্যাপারে কিন্তু স্থানীয়ভাবে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং সে কারণেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের নানা রকম দুর্ভোগের মধ্যেই বেচাকেনা করতে হচ্ছে এবং এখানে যে বিশাল মাঠ জুড়ে যে এই হাট সেই হাটের ব্যাপারে তারা বলছেন যে আধুনিকায়নের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যে। তো এই ছিল মীরকাদিম মাছের হাটের সবশেষ খবর। মুন্সিগঞ্জে মীরকাদিম মাছের আড়ত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। মাত্র 1100 টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় করতে পারেন 600 টাকা, সে সঙ্গে প্রথমেই পাওয়া যাবে 850 টাকার পণ্য, তবে শর্ত মাস জুড়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রতিদিন কয়েক সেকেন্ড বিজ্ঞাপন দেখতে হবে। দেয়া হয় আরও 2টি অফার। গাজীপুরে এমন সব লোভনীয় অফার দিয়ে প্রায় 25,000 গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও সহজ লাইফ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এ অবস্থায় ভুক্তভোগীরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে যত আইডি খুলবেন তার তত বেশি আয়। এলাকায় এমন অফার নিয়ে আবির্ভাব সহজ লাইভ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের। শর্ত 1100 থেকে 2600 টাকায় 3 ক্যাটাগরিতে গ্রাহকদের প্রথমে খুলতে হবে আইডি, থাকবে পাসওয়ার্ড, বিকাশ নম্বর। প্রতিদিন প্রতিষ্ঠানটির সাইটে পণ্যের বিজ্ঞাপন দেখলেই অ্যাকাউন্টে যুক্ত হবে 20 টাকা করে। ঘরে বসে এমন সহজে আয়ের খবরে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। প্রথমে 2-3 মাস গ্রাহকদের অর্থ পরিশোধ করে, কিন্তু এরপর থেকে নানা অজুহাতে টাকা দিতে শুরু করে গড়িমসি। এভাবে 9 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। একটা ওয়ালেট তারা ক্যাশ দিবে, আরেকটা ওয়ালেট থেকে তারা আমরা যাতে এখান থেকে পণ্য নিতে পারি, এই যে একটা বিশ্বাস যে আমরা পণ্য পাচ্ছি, পাশাপাশি এখান থেকে বাজার করতে পারছি এবং কিছু ক্যাশ টাকা আমরা পাচ্ছি। প্রথম কিছু সংখ্যক মানুষকে তারা ফুল টাকায় পেমেন্ট করেছে, কিন্তু পরবর্তীতে যখন সবাই এখানে ইনভলভ হয়েছে, অনেক টাকা দাঁড়িয়েছে, তখন তারা এটা নিয়ে বেপাত্তা হয়েছে। সম্প্রতি ভুক্তভোগীরা কাশিমপুরের সবুজ কানন এলাকায় অবস্থান নেয় তালাবদ্ধ অফিসের সামনে। বারবার চেষ্টা করেও গ্রাহকরা মালিকের সন্ধান পাননি। এদিকে www.lively.live.com নামে যে ওয়েবসাইট থেকে ব্যবসা পরিচালনা করা হতো সেটারও কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। 1 তারিখে গেলাম, 5 তারিখে 5 তারিখে গেলাম, 10 তারিখে বরাবর 10 তারিখে আয় দেখি
বন্ধ। যে ডেট দিছিল তার আগে দেখি এই কোম্পানি পলাই গেছে। এ অবস্থায় প্রতারণার বিষয়ে গ্রাহকরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগটা দিয়েছে, আমরা ওটা প্রাথমিক তদন্ত করে দেখতেছি যে আসলে এই বিষয়টা ওরা যেভাবে বলছে বা কি আছে এগুলো নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আমরা একটু তদন্ত করব। অভিযোগে বলা হয়েছে তাহাজ্জুদ হোসেনের মালিকানাধীন ই কমার্স প্রতিষ্ঠানটি গাজীপুরে চালু হয় গত জানুয়ারিতে। সেপ্টেম্বরের 12 তারিখ কার্যক্রম বন্ধ করে প্রায় 2,75,00,000 টাকা নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। করোনায় বিপর্যস্ত দিনাজপুরের নবাবগঞ্জ সীমান্তের গ্রামগুলোতে গড়ে ওঠা হেয়ার ক্যাপ কারখানা আবারও সরব হয়ে উঠেছে। 24টি কারখানায় কয়েক হাজার নারী আবার নতুন দিনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। দিনাজপুরের হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একসময় স্বামীর স্বল্প আয়ের অভাবী সংসারে নিরুপায় গ্রামীণ নারীরা সুখ সচ্ছলতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। ছেলে মেয়েদের লেখাপড়ার পেছনে ব্যয় করার সক্ষমতা অর্জন করেছিলেন। এজন্য হেয়ার ক্যাপের কারখানায় নিজেদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু বিশ্বজুড়ে করোনায় সব এলোমেলো করে দেয়। তবে করোনার প্রকোপ কমে আসায় আবার কারখানায় ফিরে এসে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তারা। আমরা এখানে কাজ করে অনেক বাসায় ইনকাম টাকা নিয়ে যেতে পারছি। আমরা এই কাজ করে মা বাবাদের উপকার করতে পারতেছি। প্রত্যেকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। আমরা মাসে 20,000 টাকা ইনকাম করি। সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করে কাজ চালিয়ে যেতে পারাটাই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের আমরা ক্যাব দেই, তারপর ওরা কাছে ক্যাব তৈরি করে আমরা ভালোভাবে বুঝে নিই, এখানে দেখশুন করি। 200 জন মতো ওয়ার্কার আছে, এদেরকে আমরা কাজ শেখাই, কাজ বুঝে নিই। কমপ্লিট হয় তখন আমি সুপারভাইজারের সাথে ওই ক্যাবটা বুঝে নিই। তারপর কমপ্লিট হলে আমরা প্যাকেটজাত করে এটা বাইরে দেশে পাঠানো হয়। বিশ্বব্যাপী হেয়ার ক্যাপের ব্যাপক চাহিদার কারণে সারা দেশে এমন আরও কারখানা গড়ে তুলতে সরকারের উদ্যোগ দাবি করেছেন এই জনপ্রতিনিধি। আমাদের নবাবগঞ্জে হেয়ার ক্যাপের যে কারখানাগুলো গড়ে উঠেছে এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এখানে অসচ্ছল অনেক গরিব ফ্যামিলির ছেলে মেয়েরা এই হেয়ার ক্যাপে কাজ করতেছে। এটা একটা ভালো আমি চাই আরও এই নবাবগঞ্জে আরও হোক। অল্প কিছুদিনের মধ্যে একে একে 24টি কারখানা গড়ে ওঠে সীমান্তের গ্রামগুলোতে, যেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন 3,000 গ্রামীণ নারী। সময় সংবাদ, হিদি। মাগুরায় গড়াই নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে শ্রীপুর উপজেলার 5 কিলোমিটার এলাকা। বাড়িঘর সব হারিয়ে নিঃস্ব শত শত মানুষ। ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত এলাকাবাসী। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন কাজ চলমান রয়েছে। বিশ্বজিৎ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এই দৃশ্য মাগুরার গঙ্গারামখালীর নদী তীরবর্তী এলাকার। গড়াই নদীর পানি কমতে থাকায় গত 2 সপ্তাহ ধরে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শতাধিক ঘরবাড়ি, মন্দির সহ ফসলি জমি ও রাস্তাঘাট। ভাঙনের মুখে শেষ আশ্রয়টুকু হারাচ্ছেন 70 ধনী রানী সহ অনেকে। একটা সময় গোলা ভরা ধান, মাঠ ভরা ফসলে সাজানো পরিবার থাকলেও এখন তার কিছুই নেই। নদী কেড়ে নিয়েছে শেষ সম্বলটুকুও। 4 সন্তান সহ পরিবারের অন্য সদস্যরা নিরাপদ স্থানে চলে গেলেও স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে নদী পাড়েই রয়ে গেছেন ধনী রানী। নাম আমার ধনী, ধনীর ঘরেই আমি পড়েছিলাম, এখন সব নদীতে নিয়ে গেছে। শুধু ধনী রানী নয়, গড়াই নদীর ভাঙনে দিশেহারা নদী পাড়ের শত শত মানুষ। এরই মধ্যে হঠাৎ করে পানি কমতে থাকায় অব্যাহত ভাঙন চরম আকার ধারণ করেছে। ভাঙা শুরু হয়েছে 10 দিনের লরাম হয়েছে, সেই আর্ধমাত ঘর বাড়ি সব থেকে যাচ্ছে। 2 সপ্তাহের ভিতরে মন্দির এবং রাস্তা ভেঙে চলে গেছে, আমার বাড়ি ঘর ভেঙে চলে যাচ্ছে। বর্ষার সময় এনে হয়তো 2 বস্তা বাড়ি ফিরিয়ে গেল, অনেক হয়তো 2খান সিঁড়ি ফিরিয়ে গেল, তা জলে নামিয়ে যায় থাকে না। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বালুর বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা করা হলেও এর স্থায়ী সমাধান চান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, আমার এই হতদরিদ্র অসহায় মানুষের এই নদী ভাঙন রোধ করে কবল থেকে যাতে রক্ষা হয়। স্থায়ী কাজের জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি কাজ বাস্তবায়ন করব, তবে এই এলাকায় আমাদের একটা স্থায়ী কাজ করার জন্য প্রজেক্ট ইতিমধ্যে পাইপলাইনে আছে। গড়াই নদীর ভাঙন হুমকিতে এখন 4 ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি। সময় সংবাদ, মাগুরা। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকদের করোনা সংক্রমণ ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আগামী নভেম্বর থেকে পূর্ণ ডোজ কোভিড টিকা গ্রহণকারীরা পৌঁছাতে পারবেন দেশটিতে। এর আগে গেল বছরের শুরু থেকে দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকরা 18 মাস পর দেশটিতে ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। আসছে নভেম্বর থেকেই পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা ভ্রমণ করতে পারবেন দেশটিতে। স্থানীয় সময় সোমবার নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার এই বিষয়টি জানায় হোয়াইট হাউস। তবে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না। এতে মেক্সিকো এবং কানাডা থেকে যানবাহনে আসা যাত্রীদের ক্ষেত্রে আগের মতোই কড়াকড়ি বহাল থাকছে। এদিকে যেসব মার্কিন নাগরিক পূর্ণ ডোজ টিকা নেননি তারাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, তবে প্রবেশের 24 ঘন্টা আগে তাদের করোনা পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে শিশুদের করোনার টিকা বাধ্যতামূলক করা হয়নি। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসনও। যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নীতিমালা ঘোষণার প্রভাব পড়েছে এয়ারলাইন্সের শেয়ারেও। এ ঘোষণার পর ব্রিটিশ এয়ারওয়েজের মালিকানাধীন প্রতিষ্ঠান IAGর শেয়ার বেড়েছে প্রায় 10%। 2020 সালে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করে যুক্তরাষ্ট্র। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আবারও করোনা টিকা রফতানির ঘোষণা দিল ভারত। একই সঙ্গে সেই টিকা উপহার হিসেবে দেয়া হবে। অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে এলো এই ঘোষণা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের মহামারীর ভয়াবহতা ছড়িয়ে পড়ায় হৃদয় বিদারক পরিস্থিতি দেখেছে বিশ্ব। নিজের দেশের মানুষকে শতভাগ ভ্যাকসিনের আওতায় আনার প্রতিশ্রুতিতে গেল মাসের এপ্রিলে বিভিন্ন দেশে টিকা রফতানি বন্ধ করে দেয় দিল্লি। এতে প্রতিবেশী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে সোমবার ভ্যাকসিন নিয়ে ফের সুখবর দিল দেশটি। অক্টোবর থেকে আবারও করোনার টিকা রফতানি করবে ভারত। একই সঙ্গে উদ্বৃত্ত টিকা উপহার হিসেবেও দান করা হবে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত এপ্রিল থেকে ভারতে ভ্যাকসিনের উৎপাদন হয়েছে দ্বিগুণেরও বেশি। আগামী মাসে উৎপাদন 4 গুণ বেশি হতে যাচ্ছে। এতে মাসিক উৎপাদন হবে 300 মিলিয়ন ডোজেরও বেশি। মন্ত্রী জানালেন, টিকা রফতানিতে প্রতিবেশী দেশগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগেই এলো এই ঘোষণা। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বিশ্বজুড়ে টিকা সরবরাহ নিয়ে আলোচনার কথা রয়েছে মোদীর। জিনিয়া শেখ, সময় সংবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে ভারতের পশ্চিমবঙ্গে 2080 মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। দেশের 52টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ খবরে খুশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও মাছ ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের ভোজন রসিক বাঙালিদের পূজার উপহার হিসেবে বাংলাদেশ দিচ্ছে পদ্মার 2080 মেট্রিক টন রূপালী ইলিশ। বাংলাদেশের 52টি মাছ রপ্তানিকারক সংস্থাকে পশ্চিমবঙ্গে এই ইলিশ রপ্তানির শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। গত বছর 10 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশের প্রথম চালান এসেছিল, কিন্তু সেই সময় অতিক্রান্ত হয় পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার পূজার উপহার হিসেবে পদ্মার ইলিশ পাঠাতে সম্মত হয় এবারও। আশা করা যাচ্ছে যে এই মাছ যে ঢুকবে 2080 মেট্রিক টন, এটা আমাদের 10ই অক্টোবরের মধ্যে এই মাছটা কিন্তু নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমি খুবই আশাবাদী যে এই বাংলা ইলিশ আসলে সাধারণ মানুষের রিচে এই দামটা আসবে আর সবাই ইলিশ খেতে পাবে। বাংলাদেশ সরকার স্থানীয় বাজারে চাহিদা ঠিক রাখতে 2012 সাল থেকে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে। তবে 2019 সাল থেকে পশ্চিমবঙ্গবাসীর জন্য পূজার উপহার হিসেবে বাংলাদেশের ইলিশ পাঠাতে শুরু করে। এবছর অতীতের সব রেকর্ড ভেঙে 2080 মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, আর তাই স্বাভাবিকভাবেই খুশি পশ্চিমবঙ্গের মানুষ।
সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কানাডায় চলছে ৪৪তম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। তীব্র লড়াই চলছে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে। এবারে নির্বাচনে ক্ষমতায় আসবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরও জানাচ্ছেন শরীফ ইকবাল চৌধুরী। সকাল ৯টা থেকে কানাডার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কানাডার মন্ট্রিয়ালের পাপিনিউ রাইডিংয়ের বার্কলে স্কুলের সর্ববৃহৎ ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে প্রচুর পরিমাণ ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি এই এলাকাতে। পাপিনিউ রাইডিংয়ে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে, যাতে আগামী 4 বছরের জন্য লিবারেল সরকার কানাডায় সরকার পরিচালনা করতে পারে। এই প্রথম আমি ভোট দিচ্ছি, আমরা আসলে খুবই খুশি এবং আমি লিবারেলকেই ভোট দিব, জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নির্বাচনী অফিস পরিদর্শন করেছেন। তার পরিদর্শন প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ এবং উদ্দীপনা জুগিয়েছে, যার কারণে দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রেই প্রচুর পরিমাণ ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশা করছেন এবং বীর দর্পে তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার সর্বশেষ নির্বাচনী প্রচারণায় বলেছেন কানাডার জন্য লিবারেল এবং লিবারেল পার্টির জন্য কানাডা। প্রধানমন্ত্রীর এই দৃঢ় বিশ্বাস অটুট থাকুক, এইটাই প্রবাসী বাংলাদেশিরা মনে করে। উনি আমাদের মাঝে ফিরে আসুন এজ অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার জাস্টিন ট্রুডো। কানাডার মন্ট্রিয়ালের বার্কলে স্কুলের ভোট কেন্দ্রের সম্মুখ থেকে শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। এদিকে কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডার নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, চলুন দেখে আসি। এই প্রথম আমি ভোট দিচ্ছি, আমরা আসলে খুবই খুশি এবং আমি লিবারেলকেই ভোট দিব, জাস্টিন ট্রুডো। আমরা সবাই ভোট দিতে আসছি, এখানে অনেক সিরিয়াল আছে, বাট তবুও ভালো লাগতেছে। আমি চাই যে জাস্টিন ট্রুডো আসবে আবার ইনশাল্লাহ। কানাডার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে একজন সবচেয়ে বেস্ট প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। প্রার্থনা করতেছি এটাই যে উনি আমাদের মাঝে ফিরে আসুন এজ অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার জাস্টিন ট্রুডো। সিরাজগঞ্জ শহরে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। 2 মাসে শহরের পাশের এলাকায় প্রায় 17টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান ছিনতাইকারীরা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। কথা বলবি না এই জায়গায়, চুপচাপ চলে যায়। পরে আমরা বাধ্য হয়ে গেছি ওই জায়গায়, এমনকি ভয় পেয়েছি আমরা। পিছন থেকে একজন এসে একদম থাবা দিয়ে মোবাইলটা নিয়ে একদম মোটরসাইকেল স্পিডে ছেড়ে দিয়েছে। শহরের স্টেশন রোড এলাকায় মোবাইলের শোরুমগুলোতে ফোন কিনতে আসা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রাম থেকে আসা গ্রাহকদের টার্গেট করে ছিনতাইকারীরা। মোবাইল ব্যবসায়ীরা বলছেন ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যাওয়ায় কমে গেছে গ্রাম থেকে আসা গ্রাহকের সংখ্যা। ব্যবসায়ীদের দাবি প্রশাসনের কাছে যে এইগুলো যদি না হয়, এগুলো আসলে একটা সুষ্ঠু সমাধান দরকার, কারণ এটা হলো বিজনেসই। শহরে দিনে দুপুরে ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। এই এলাকার মানুষের নিরাপত্তা এবং এখানে ছিনতাই রাহাজানি এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। কিছু দুষ্কৃতিকারীরা একটা সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে, যারা এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে তারা ছিনতাই করে নিচ্ছে। শহরে পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর বিশেষ অভিযানে কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এই চক্রের সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে অনেককে আমরা শনাক্ত করেছি, তাদের অনেকে গা ঢাকা দিয়েছে। তারা যেখানে থাকুক তাদেরকে আমরা ধরে নিয়ে এসে আমরা আইনের আওতায় নিয়ে আসব। জেলা পুলিশের বিশেষ অভিযানে এখন পর্যন্ত 11 জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে হলুদ রঙের আখ চাষ। এ বছর ফলনও হয়েছে বেশ ভালো। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় ক্রমেই আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়লে পতিত জমিতে চাষ সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। নরসিংদীতে ক্রমেই বাড়ছে হলুদ আখের চাষ।
সম্প্রতি কৃষি বিভাগের দেয়া উন্নত জাতের চারা রোপণ করে চলতি মৌসুমেই আখ চাষে বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফলের চেয়ে খরচ ও শ্রম তুলনামূলক কম হওয়ায় চাষিদের আগ্রহ বাড়ছে আখ চাষে। বাণিজ্যিকভাবে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন জেলার অনেক কৃষক। বিঘা প্রতি 30 থেকে 45 হাজার টাকা খরচ করে বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকায়। আখ ক্ষেত্রে করি আমরা মনে করি এটা বছরে 1 মণ টাকা আসে। 60 টাকা পিস বিক্রি হয়, আর ব্যাপারীরা কিনে নেয় 100-120 টাকা। চাহিদা অনেক বেশি, কারণ এখানে ব্যাপারী আসে, তার দাম দর পেরে তারপরে এরা নিয়ে যায় আর কি, আমাদেরকে বাজারে নিতে হয় না। আকার ভেদে প্রতিটি আখ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। কৃষকদের লাভের পাশাপাশি বছরের 3 মাস বাজারে কেনা বেচায় লাভবান হচ্ছেন খুচরা ও পাইকারি ক্রেতা বিক্রেতারাও। আমি এটা নিয়ে 4 টাকা কিনছি, 2টা অলরেডি বেচা শেষ। 4-5 লক্ষ টাকার ক্ষেত কিনলে আমরা 3 লক্ষ 2.5 লক্ষ টাকা এরকম ধরনের ব্যবসা হয়। 1500-1000 টাকা রোজ করে এই আখ বেচা আমরা সংসার মোটামুটি ভালোই চলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আখ চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের নানাভাবে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। কিভাবে আখ চাষাবাদ করবে, কখন কি এটার ম্যানেজমেন্ট করবে, ইন্টারকালচারাল অপারেশন করবে, এই সকল দিকগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদেরকে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় 140 হেক্টর জমিতে উন্নত জাতের হলুদ আখের চাষ হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। করোনার প্রভাব কমে আসার পর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে নাটোরের লেবু। রপ্তানিকারকরা বিভিন্ন বাগান থেকে সরাসরি লেবু কেনা শুরু করায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের মতে চাহিদা বেড়ে যাওয়ায় লেবুর দাম আরও বাড়বে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে নাটোর জেলার কৃষকরা প্রতি পিস লেবু 50 থেকে 60 পয়সা দরে বিক্রি করছেন। তবে বিভিন্ন দেশে লেবু রপ্তানি শুরু হওয়ার পর লেবুর দাম বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বাগান থেকে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 1 টাকা 20 পয়সা থেকে 1.5 টাকায়। এর ফলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার আশা কৃষকদের। এখন যে আমাদের পিক টাইমটা শুরু হয়েছে, এখন কিন্তু বিভিন্ন ব্যাপারী বাইরে থেকে এসে যারা বিদেশে রপ্তানি করছে, তারা আমার বাগান থেকে উচ্চ মূল্যে লেবু নিয়ে যাচ্ছে। লেবুর একটা চাহিদা হয়েছে যে আমরা বাজারে নিয়ে বিক্রি করা, বাগান থেকেই বিক্রি হয়ে যায়। আগে যে লসটা হয়েছে তা এখন কাটিয়ে উঠতে আমরা পারছি। লেবুর চাহিদা বাড়ায় দামও বাড়ছে। ভবিষ্যতে আরো বাড়বে বলে ধারণা রপ্তানিকারকদের। আমরা এখান থেকে লেবু নিচ্ছি 1 টাকা 50 পয়সা 20 পয়সা, এখান থেকে আমরা ঢাকায় পাচ্ছি। রপ্তানিযোগ্য ভালো মানের লেবু বাগান থেকে বিক্রি করতে পারায় লাভবান হচ্ছেন কৃষকরা। এতে এ অঞ্চলে আরো লেবু চাষ বাড়বে বলে দাবি স্থানীয় কৃষি বিভাগের। নাটোর জেলার উত্তরোত্তর এই সাইট্রাস বা লেবু জাতীয় ফসলের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু লেবুর চাহিদা বিদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আশা করতেছি এই আবাদ আরও বৃদ্ধি পাবে এবং নাটোর লেবু চাষে আরো সমৃদ্ধি অর্জন করবে। চলতি বছর জেলায় চাষ হওয়া 373 হেক্টর জমিতে 2000 মেট্রিক টন লেবু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 37 শিশুকে উদ্ধারের পর সোমবার সন্ধ্যায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের প্রতিনিধিরা তাদেরকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদেরকে আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের 3টি এনজিও সংস্থা। সংসারের অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা 2 বছর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে 37 শিশুকে পাচার করে ভারতে, যাদের বয়স 11 থেকে 18 বছরের মধ্যে। পরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তাদের ব্যবহার করা হয়। গোপন খবর পেয়ে ভারতীয় পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে 37 শিশুকে উদ্ধার করে। পরে অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় এনজিও সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে এই শিশুরা দেশে ফেরার সুযোগ পেল। নওগাঁয় দিন দিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে জেলার সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রকি, ধন্যবাদ সোহার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু প্রকৃতির কিছুটা বৈরী আবহাওয়া উপলব্ধি করতে হচ্ছে এই জেলাবাসীকে।
রাতে বিশেষ করে ভোর রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে এবং বেলা 10টার পর থেকে কিন্তু আবার ভ্যাপসা গরমে অনেকটা জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এরকম একটি বৈরী আবহাওয়া কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রভাব ফেলছে তা হলো শিশুদের উপর এবং বিভিন্ন রোগ বালাইয়ের কিন্তু নিত্য তাদের আক্রান্ত হতে হচ্ছে এবং তাদের যেটা আমরা লক্ষ্য করছিলাম যে হাসপাতালগুলোতে এক ধরনের অতিরিক্ত চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং শিশুদেরকে হাসপাতালে আনা হচ্ছে। শিশু ছাড়াও কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও কিছুটা এরকম বাড়তি রোগের প্রাদুর্ভাব আমরা এখানে লক্ষ্য করছিলাম। এরকম একটি আবহাওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা যেটা বলছেন যে বাড়তি সতর্কতার মাধ্যমে এই বৈরী আবহাওয়াটাকে কিছুটা মোকাবেলা করতে হবে এবং বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এবছর এরকম আবহাওয়াটা কিন্তু অনেকটা আগাম এসেছে বলছে চিকিৎসকরা এবং রাতে কিন্তু এই ভ্যাপসা গরম রাতে শীতের কিছুটা মাত্রা বেশি হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গা ঘেমে যাচ্ছে। সকাল 10টা বা 9টার পর থেকে শিশুদের ক্ষেত্রে এটা বেশি তারা মানে দেখছেন যে এই বৈরী আবহাওয়াটাকে তারা চিকিৎসকের ভাষায় বলছেন যে এটা গতানুগতিকই, তারপরও কিন্তু এবছর এরকম একটি আবহাওয়া বিগত বছরগুলোর চেয়ে কিন্তু অনেকটা আগাম এই জনপদে একরকম শুরু হয়েছে এবং এই এক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অবশ্যই একটা বাড়তি সতর্কতার মাধ্যমে এই আবহাওয়াটাকে মোকাবেলা করা এবং বেলা যত বাড়ছে তত কিন্তু তাদেরকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো হাসপাতালগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম এখানে কিন্তু মাত্র 10 বেডের এই নওগাঁ সদর হাসপাতালে শিশু ওয়ার্ড, এখানে কিন্তু বর্তমানে রোগী 50-এর অধিক কিন্তু ভর্তি রয়েছে এবং অনেকেই কিন্তু এখানে চিকিৎসক বা এই বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে কিন্তু কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলছেন এখানকার যারা দায়িত্ব বা সেবা দিচ্ছেন। এই পরিস্থিতিতে কিন্তু চিকিৎসকদের ভাষায় তারা বলছেন যে যেহেতু বাড়তি রোগীর চাপ আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের এই হাসপাতালে কিন্তু তাদের দিক থেকে বাড়তি সেবার যে মাত্রাটা তা দিতে যেমন হিমশিম খেতে হচ্ছে তা দেওয়ার ক্ষেত্রে তারা কিছুটা হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো জেলা সদর হাসপাতাল ছাড়াও কিন্তু প্রান্তিক উপজেলার হাসপাতালগুলোতে কিন্তু এই বৈরী আবহাওয়ার একরকম ধকল আমরা লক্ষ্য করছিলাম। হাসপাতালগুলোতে প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের রোগীরা আসছেন এবং রোগের যে ছোঁয়া তা সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এরকম একটি পরিস্থিতি মোকাবেলা বা এই বৈরী আবহাওয়া কিন্তু আগামী অক্টোবরের দিকে কিন্তু আরেক ধরনের কিন্তু আবহাওয়া মোকাবেলা করতে হবে এবং এই আবহাওয়াকে কিন্তু অসহনীয় বলা হচ্ছে কারণ এইরকম সময় হঠাৎ করে তাপমাত্রা এরকম ওঠানামা বিশেষ করে 10টা বা 9টার পর থেকে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে এবং ভ্যাপসা গরমে কিন্তু অনেকটাই জনজীবন অতিষ্ঠ হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে এবছর কিন্তু আবহাওয়ার একটা বৈচিত্র্যতা উপলব্ধি করা যাচ্ছে। বিশেষ করে উত্তর জনপদে সবসময় কিন্তু শীতের আগাম একটা ধ্বনি এখানে আগে ভাগে উপলব্ধি হয়। অন্যদিকে কিন্তু গরমের ক্ষেত্রেও কিছুটা উত্তর জনপদে বরেন্দ্র এলাকায় তীব্র গরম কিন্তু বেশি থাকে। এরকম একটি আবহাওয়াকে কিন্তু আবহাওয়াবিদদের ভাষায় বলা হচ্ছে যে তারা বলছেন যে এই জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের বৈচিত্র্যতা এই প্রতিনিয়তই কিন্তু মোকাবেলা করতে হচ্ছে এবং এই মোকাবেলার ধকলটাই কিন্তু এসে পড়ছে এই সাধারণ মানুষের উপর। তবে এখন যে পরিস্থিতিটা উপলব্ধি করছে হাসপাতালগুলোতে যে পরিমাণ রোগীর চাপ বেড়েছে সেই পরিমাণ জনবল বা এখানে কিন্তু অবকাঠামো দুর্বলতার কারণে কিন্তু বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসক, নার্স বা এখানে যারা রয়েছেন তাদের কিন্তু বেশ বেগ পোয়াতে হচ্ছে। তো সোয়ার এই ছিল নওগাঁ সদর হাসপাতালে আবহাওয়াজনিত বিভিন্ন রোগ বালাইয়ের খবর আমার কাছে। নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে 30টি সীমানা পিলার পুনঃস্থাপনের জটিলতা নিরসন করছে বিআরডব্লিউটির কর্তৃপক্ষ। নদী অবৈধ দখলমুক্ত করতে 4 দিন ব্যাপী উচ্ছেদ অভিযানের সোমবার ছিল দ্বিতীয় দিন। গতকাল দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ও বন্দর উপজেলায় এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীরে কয়েকটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে 30টি সীমানা পিলার পুনঃস্থাপনের বিষয়ে জটিলতা নিরসন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা। পাশাপাশি জটিলতা নিরসনে আরএস জরিপ অনুযায়ী পুরানো বেশ কিছু সীমানা পিলারও ভেঙে ফেলা হয়। একই দিন সিদ্ধিরগঞ্জে 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া শাইলঘাট এলাকায় নদীর জায়গা দখল করে অবৈধভাবে বালু ব্যবসা কেন্দ্র সরিয়ে নিতে ব্যবসায়ীদের 10 দিনের সময় দেওয়া হয়। চাঁদপুরে রেলের ফিশ প্লেট চুরির মামলার আসামি হাতকড়া নিয়ে পালিয়ে যাবার 23 ঘন্টা পর তাকে ফের আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গতকাল সন্ধ্যায় চাঁদপুর শহরের তলাতল এলাকা থেকে মোহন গাজী নামে পালিয়ে যাওয়া এই আসামিকে আটক করা হয়।
তার বাসা শহরের কাচ্চা কলোনি এলাকায়। গত 16 সেপ্টেম্বর বড় স্টেশন থেকে বেশ কয়েকটি ফিশ প্লেট চুরি করে মোহন গাজী ও আরেকজন। এর আগে রোববার রাত 9টায় শহরের বড় স্টেশন এলাকা থেকে চুরির মামলায় অভিযুক্ত 2 আসামির মধ্যে হাতকড়া সহ পালিয়ে যায় মোহন গাজী। তারপর সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতরাতেই পালিয়ে যাওয়া আসামি মোহন গাজীকে চাঁদপুর রেলওয়ে থানায় সোপর্দ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় মোহন গাজীর বিরুদ্ধে আলাদা আরেকটি মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় নাটোরের সিংড়ায় এক যুবককে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা 11:30টায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালতের বিচারক জিয়াউর রহমান রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 2রা সেপ্টেম্বর নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামের আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। পরদিন এই এলাকায় মোখলিসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে চার্জশিট প্রদান করে। তথ্য উপাত্ত ও 4 জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ট্রাক টার্মিনাল না থাকায় হিলি স্থলবন্দরের সড়কে প্রায় যানজট তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, ট্রাক টার্মিনাল না থাকায় বন্দরে পণ্য নিতে আসা বেশিরভাগ ট্রাক সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকে। এতে যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। সড়ক সম্প্রসারণ করা হলে এ দুর্ভোগ কমার পাশাপাশি আমদানি রপ্তানিও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি একটি ট্রাক টার্মিনাল তৈরিরও দাবি তাদের। পণ্য পরিবহন করতে প্রতিদিন প্রায় 400 ট্রাক এ বন্দর ব্যবহার করে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদীর তীরে নির্মাণ করা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লী। প্রধানমন্ত্রীর আশ্রম প্রকল্পের অংশ হলেও প্রকল্পের নকশা করা হয়েছে ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতির কথা চিন্তা করে। এখানে ঘর পাবেন স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের 31টি পরিবার। এতে খুশি উপকারভোগীরা। প্রশাসন বলছে, ক্ষুদ্র এই জাতিগোষ্ঠী সম্পর্কে অন্যদের জানার সুযোগ দিতে এখানে রাখা হয়েছে জাদুঘর, রিসোর্ট ও ঘুরে দেখার ব্যবস্থা। কমিউনিটি ট্যুরিজমে যুক্ত হয়ে আয় রোজগারের নতুন সুযোগ পাবেন তারা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। বর্তমান সরকার অবৈধ দখল উচ্ছেদ ও খনন কার্যক্রমের মাধ্যমে দেশের নদীগুলোকে পুনরুদ্ধার শুরু করেছে। দিনাজপুরের বিরলে বিআইডব্লিউটির কর্তৃত্ব খননকৃত তুলাই নদীর দুপারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। নদীর প্রবাহ নিশ্চিত হওয়ার কারণে উজান থেকে যে ঢল নেমে আসে প্রত্যেক বছরই দেখা যায়, আমরা দেখতে পাই, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই নদীগুলো আমরা ধারাবাহিকভাবে যেহেতু খনন হচ্ছে, অতএব সমগ্র দিনাজপুরের মানুষ এই বন্যার সময় এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। গতকাল লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আজ থেকে আমরা শপথ নিতে চাই, আগামী দিনে আমরা প্রাইমারিকে আমরা মানসম্মত শিক্ষা যেটা চাই, কোয়ালিটি এডুকেশনে আমরা যেতে চাই এবং আমরা সামনে জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে হলে যা যা করণীয় আমরা সেটা করতে চাই। ভোরের সময় আরও থাকছে, আজ ক্রিকেট বোর্ড সভা, আলোচনায় থাকবে নির্বাচন ইস্যু। পাপুনি হতে যাচ্ছেন বিসিবি প্রধান, পরিচালক পদে ব্যাপক রদবদলের আভাস। হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের নতুন প্রাক্কলন তৈরি ও কাজ অনুযায়ী বাঁধের বিল পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি রোধে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে আগামী অর্থ বছরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি যথাসময়ে সঠিকভাবে কাজ করলেও বিগত অর্থ বছরে বিল পরিশোধ না করায় প্রতিবাদ জানায় তারা। নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে সচেতনতামূলক সভা আয়োজিত হয়েছে। জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ ও পরিবেশ রক্ষায় দেশি মাছ চাষ, শামুক ও ঝিনুক সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সহ মাছ চাষের সাথে সংশ্লিষ্টরা। নওগাঁয় কৃষকদের মাঝে পেঁয়াজ ও পাট বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়। 192 জন কৃষকের মাঝে পেঁয়াজ, পাট বীজ ও ডাল বীজ সহ নগদ অর্থ তুলে দেন সদর উপজেলার চেয়ারম্যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি ও বান্দরবনে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। গতকাল খাগড়াছড়ি সদরের ইয়ংডং সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে মধুদান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এ সময় করোনা থেকে মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বুদ্ধের নিকট বিশেষ প্রার্থনা করা হয়। প্রতি বছর ভাদ্র পূর্ণিমাতে মধু পূর্ণিমা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিকে বান্দরবনে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণ, বিভিন্ন জাতের ফল ও সোয়াইং দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় রাজবিহারের বিহারাধ্যক্ষ ডক্টর সুবর্ণলঙ্কারা মহাতের উপস্থিত থেকে পঞ্চশীল গ্রহণ ও মধু পূর্ণিমায় তাৎপর্য তুলে ধরেন এবং ভক্তদের দান গ্রহণ করেন। রাঙামাটিতে গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু। কর্তৃপক্ষ সেতুতে পর্যটকদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধান আকর্ষণের জায়গাটিতে ঘুরতে না পেরে হতাশ পর্যটকরা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, ছবিতে রিপোর্ট। রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু গত কয়েকদিন ধরে হয়ে গেছে ডুবন্ত সেতু। পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমে থাকা এই সেতুটি জেলার পর্যটনের প্রতীক বটে। পার্ক কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিনে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় তলিয়ে গেছে সেতুটি। কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও অনেকেই ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। ঘুরতে এসে পর্যটকরা এতে হতাশ। বন্ধু বান্ধব এত কষ্ট করে আসছি, সবাই এখন হতাশা নিয়ে ফিরে যেতে হবে। কুমিল্লা লাকসাম থেকে আসছে অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু দেখতে, কিন্তু আলটিমেটলি আইসা দেখেন যে ডুবন্ত সেতু। 3বার আসছি, 3বারই ডুবন্ত দেখছি। এই বাসটা 4বার হয়েছে, টোটাল 4বার ডুবন্ত ব্রিজে দেখছি। ঝুলন্ত ব্রিজ দেখতে এসে ডুবন্ত ব্রিজ দেখে চলে যাচ্ছি আর কি। আসার সময় দেখলাম মাঝখান দিয়ে 2টা কাঠ নেই, এটা খুবই রিস্ক। তবে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ করে নির্মাণ না করায় প্রতি বছরই কিছুদিন সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকে বলে জানায় স্থানীয়রা। হ্রদের সর্বোচ্চ পানির স্তর 109 ফুট থাকলেও 105 ফুট পানি হলেই সেতুটি ডুবে যায়। এতে সেতুর অবকাঠামো সমস্যা ছাড়াও পর্যটক হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা। একটা স্থায়ী সমাধানের প্রয়োজন। প্রত্যেক বছর এই ব্রিজটা কিন্তু ডুবে যায়। প্রতি বছর টুরিস্ট হারাচ্ছি, তো আমার জোর দাবি থাকবে যে ব্রিজটা যেন আরেকটু উপরে তোলা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানায় কর্তৃপক্ষ। 10 ইঞ্চি পরিমাণ পানি সেতুর উপরে হয়েছে, তো আমরা নিরাপত্তার সাথে আপাতত আমাদের কার্যক্রম বন্ধ রেখে 2 পাশে 2 জন নিরাপত্তা প্রহরী নিয়োগ করছি। পাহাড় ও প্রকৃতিকে কাজে লাগিয়ে 80-র দশকে তৈরি করা হয় ঝুলন্ত এই সেতুটি। সময় সংবাদ, রাঙামাটি। কয়েক মাস পরে ব্রিটেনে শীত মৌসুম, আর তাই নতুন করে ভাবিয়ে তুলেছে করোনা সংক্রমণের বিষয়টি। বরিস প্রশাসন ইতোমধ্যেই টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত।
শীত আসার আগেই 2 ডোজ ভ্যাকসিন নেওয়া ব্রিটেনবাসীকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। করোনার নতুন ধরন ও সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। We are confident in the vaccines that have made such a difference to our lives. We're now motoring ahead with the booster program, a third dose 6 months after your second. করোনার থাবা ঠেকাতে সরকারের দ্রুত ভ্যাকসিনেশনের কারণে ব্রিটেন এখন অনেকটা স্বাভাবিক। তবে প্রতিনিয়ত নতুন ধরনের পাশাপাশি আসন্ন শীত মৌসুমে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতেই বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন। দেশটিতে 50 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের এবং সম্মুখ সারির চিকিৎসা কর্মী ও পেশাজীবীদের এই ডোজ দেওয়া হবে। এই ক্ষেত্রে ব্যবহার করা হবে ফাইজার ও মডার্নার টিকা। ব্রিটেনের ক্ষেত্রে ফাইজারের ভ্যাকসিনটি মূলত বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে। তার অল্টারনেটিভ হিসাবে মডার্না ভ্যাকসিনকে বুস্টার কার্যক্রমে রাখা হয়েছে। আর যাদেরকে এই দুটো ভ্যাকসিন দেওয়া যাবে না তাদের ক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করা হবে। প্রায় 3,20,00,000 নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। ইতিমধ্যে প্রায় 4.5 কোটি মানুষকে করোনার 2 ডোজ টিকা দিয়েছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুবাইয়ে আগামী 29 ও 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট 2021। সারা বিশ্বের সিআইপিদের নিয়ে গড়া সংগঠন এনআরবি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। সামিটে বিশ্ববাজারে কিভাবে বাংলাদেশের বাণিজ্য ও ব্যবসায়ীদের অবস্থান আরও সুদৃঢ় করা যায় তা নিয়ে নানা প্রতিপাদ্য তুলে ধরা হবে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, বিনিয়োগ ও ব্যাপক সম্ভাবনার বিষয়বস্তু বিশ্ববাজারে তুলে ধরতে ও পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল বিজনেস সামিট 2021। আগামী 29 ও 30 সেপ্টেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। এই এক্সপো 2020-তে বাংলাদেশ তাদের অবস্থান পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারবে। সম্মেলনের প্রথম দিন উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, আর দ্বিতীয় দিন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়া অঞ্চলের প্রবাসী ব্যবসায়ী সহ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত থাকবেন। পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেসব বাঙালি বিজনেস সামিট উপলক্ষে দুবাইতে আসবেন তারা এক্সপো 2020-তে ঘুরে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন দেখে তাদের দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন এবং সেই ধারণা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এবং নিজেদের ব্যবসায়িক প্রসারের জন্য, ব্যবসায়িক প্রচারের জন্য সেই জ্ঞান কাজে লাগাতে পারবে বলে আমি বিশ্বাস করি। গ্লোবাল বিজনেস সামিটে যেন ব্যবসায়ীরা র্যাপিড টেস্টের শর্ত বাদ দিয়ে বাংলাদেশ থেকে নির্বিঘ্নে আসতে পারে সেই জন্য তাদের একটি তালিকা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট ইমিগ্রেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডের কিলকেনিতে হয়ে গেল বিডি সি ফুড গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এ সময় বিভিন্ন কাউন্টি থেকে বাংলাদেশিদের আগমনে এক মিলন মেলায় পরিণত হয় কিলকেনি। তবে খেলায় 2 দলের খেলোয়াড়দের অসৎ আচরণ হতাশ করেছে দর্শকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দুলের রিপোর্টে বিস্তারিত। বিডিসি ফুডের স্পন্সরে প্রথমবার কিলকেনির ওয়াটারশেডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। টুর্নামেন্টটিতে অংশ নেয় 5টি দল। ফাইনালে ডাবলিনের বিপক্ষে 2-0 গোলে জয়ী হয় কিলকেনি। যদিও খেলার শেষ বাঁশি বাজার 4 মিনিট আগে একটি গোলকে কেন্দ্র করে ডাবলিন দল মাঠ ত্যাগ করে। এ সময় বেশ কয়েকবার খেলোয়াড়দের অসদাচরণ, উত্তপ্ত বাক্য বিনিময়ে সে আনন্দে কিছুটা ভাটা পড়ে। এর আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন টিডি, মেয়র, বিডি ফুডের কর্ণধার সহ কমিউনিটির নেতৃবৃন্দ। And I'm delighted to be here to support the Bangladeshi community in Kilkenny and all over the country with this fantastic football league that they've brought to the watershed here. এ সময় আগত বাংলাদেশিদের ধন্যবাদ জানান সংস্থাটির কর্মকর্তারা। আমরা ভবিষ্যতে এরকম আরো সফল আয়োজন করার প্রত্যাশা জ্ঞাপন করছি। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো এই টুর্নামেন্টে ভালো করতে চেষ্টা করব। এমন আয়োজন আরো হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় প্রবাসীরা। আমরা চাই প্রতি বছর আমাদের
আয়ারল্যান্ডে এই ধরনের একটা ফুটবল খেলা হোক। আমরা আজকে কিলকিনিতে ফুটবল গেম দেখতেছি, প্রতি বছর এগুলো হলে অনেক ভালো লাগে, সবাই খেলতেছে, অনেক ফুটবল টিম আসছে। পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কর্তৃপক্ষ নজর দেবে বলে আশা তাদের। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের এই আয়োজনে এখানে বেড়ে ওঠা সন্তানদের মাঝে সেতুবন্ধন সহ এখানের ক্রীড়াঙ্গন হবে আরও শক্তিশালী, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়নের অগ্রগতির জন্য শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা। মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে মহেশখালী। 2024 সালে কার্যক্রম শুরু। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটে ঢোকা যাবে চট্টগ্রাম বন্দরে। বাঁচবে সময়, কমবে অনিয়ম, দিতে হবে না বাড়তি টাকাও। এবং 1.5 বছর পর বিদেশিদের জন্য খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার। নভেম্বর থেকে ব্রিটেন সহ বিভিন্ন দেশের 2 ডোজ টিকা গ্রহণকারীরা যেতে পারবেন ভ্রমণে। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।